জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ২৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা জানান। অধ্যাপক রিয়াজ বলেন, নোট অব ডিসেন্ট সহ ১৯টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব সিদ্ধান্ত জুলাই জাতীয় সনদে রূপ দিতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো অনেকগুলো গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের নেতা কমিটি প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। ইলিয়াস মাদবরের রিপোর্টার। সরকারি ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসান আব্দুল্লাহ, আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে সাদিক কায়েম এবং উমামা ফাতেমার নামও ব্যাপকভাবে আলোচনায় আসে। শেখ হাসিনার পতনের পর সমন্বয়কদের অনেকেই তাদের মূল সংগঠনে ফিরে গেছেন, আবার নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন বাকিরা মিলে। এবার আন্দোলনের সতীর্থ সাদিক কায়েমকে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদের এই মন্তব্যের জবাব পেতে সাদিক কায়েমের মুখোমুখি মাই টিভি। সমন্বয়ক পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, তারা যখন বলা যায় হচ্ছে আমরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে, আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে, সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে ১ বছরে কারো থেকে একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। নেতিবাচক এ ধরনের মন্তব্যে বিভাজন তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম। এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ। শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং এইটাকে কাজে লাগিয়ে জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা, এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা, যারা করতেছে এটা তারা খুব খারাপ কাজ করতেছে। কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই, আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিবির নেতা এবং গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। যদি প্রয়োজনে জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব, কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, সে আবার চেতনার রাজনীতি করতে চায়, সে জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা আমাদের জারি রাখবো ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত। কালের বিবর্তনে বন্ধ হয়েছে নদীপথের ঐতিহ্য রকেট, একে একে বন্ধ হলো বিমান। যাত্রী সংকটে বন্ধের পথে যাত্রীবাহী বিশাল বিলাসবহুল লঞ্চ। বরিশাল হারাচ্ছে তার ঐতিহ্য হুমকির মুখে। উন্নয়ন তাই হতাশ নগর পরিকল্পনাবিদরা চাই সম্মিলিত আন্দোলন। পিছিয়ে পড়া বরিশালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেলের ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। একটা সময় নদীপথের ঐতিহ্য ছিল ব্রিটিশ আমলের প্যাডেল চালিত নৌযান পিএস অস্টিজ, মাসুদ, ল্যাপসা ও পিএস টান সহ একাধিক রকেট, যা হারিয়েছে কালের বিবর্তনে। এর আগে ঢাকা থেকে বরিশালে প্রতি সপ্তাহে চলাচল করত বিমান। যাত্রী সংকট দেখিয়ে গত শুক্রবার বিমান কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফ্লাইট। অপরদিকে পদ্মা সেতুর সুফলে নিরবিচ্ছিন্ন সড়কে যাত্রী বিমুখ ধ্বংসের দ্বার প্রান্তে বিলাসবহুল যাত্রীবাহী নৌযান যাচ্ছে স্কার্ভে। নদীতে যে রকেটগুলো চলেছিল, যেগুলা আজকে বন্ধ, সেই রকেট চালু করতে হবে এবং আমাদের বিমানগুলো চালু করতে হবে।
তাহলে আমাদের এই মিল কারখানা ইন্ডাস্ট্রি যদি গড়ে তোলে তাহলে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বরিশালের ঐতিহ্যগুলো একে একে বিলুপ্ত হওয়ায় সচেতন মহল আজ চিন্তিত পর্যটন, শিল্পায়ন, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে। বরিশালের দীর্ঘদিন যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলো দূর করবার জন্য একটি নির্বাচিত সরকার খুব জরুরি। নির্বাচিত সরকারের অধীনে আগামী দিনের বরিশালকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের বরিশালে বিমান, রকেট অতি শীঘ্রই চলাচল করে এবং বরিশালবাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায়, এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। কালের বিবর্তনে হারিয়েছে স্টিমার, একে একে বন্ধ হলো বিমান, জানিয়ে গেল এক অনিশ্চিত ভবিষ্যতের কথা। পর্যটন, শিল্পায়ন এবং উন্নয়নকে ধরে রাখতে এখনই প্রয়োজন সামাজিক আন্দোলন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এর আগে গতকাল সকাল 9:30 থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবরোধ শুরু করেন তারা। এদিকে রাস্তা অবরোধ করায় শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা। বাংলাদেশের মাটিতে আপনারা নতুন করে জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের আকাশ দেখতে পাচ্ছেন, সেটাও আমাদের জন্য। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, অবরোধ কি এখনো চলছে আর কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, দীর্ঘ 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু যারা জুলাই সনদের দাবিতে এবং এটি যেন সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সেই জুলাই সনদ যে প্রকাশ করা সময়সীমা দেওয়া ছিল, এইসব বেশ কিছু দাবিগুলো বাস্তবায়নের জন্য কিন্তু গতকালকে থেকে কিন্তু ঠিক 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গতকালকে থেকে যে অবস্থান করছেন তারা রাতেও এখানে অবস্থান করেছেন। আজকে সকাল থেকে কিন্তু ঠিক 9টার পর থেকে কিন্তু তাদের এই দাবির যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আবার নতুন করে শুরু করেছেন। তাদের দাবি একটাই, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং এছাড়া সংবিধানের জন্য স্থায়ীভাবে তাদেরকে যুক্ত করা হয়। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যুক্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং এতে যে কোনো পর্যায়ে আন্দোলনের পথে নিয়ে যেতে তাদের বার্তা ছিল ঠিক এরকমই। তো আমরা এখন আসলে যদি একজন জুলাই যোদ্ধার সাথে একটু কথা বলে একটু জানতে চাই যে আসলে ওনারা যে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের যে দাবিগুলো তারা করেছিলেন, সেগুলো যে সরকারের পক্ষ থেকে যে সময়সীমাগুলো দেওয়া হয়েছিল, সেই সময়সীমাগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে তারা এই আসলে এই কর্মসূচিগুলো তারা পালন করছেন। তো আপনার কাছে একটু আমরা জানতে চাই, আমরা সরাসরি একটু সংযুক্ত আছি লাইভে, দর্শকদের একটু কি বলবেন আজকের যে কর্মসূচি আপনারা পালন করছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে? আমরা এই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। ইতিপূর্বে দেশবাসীরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছে যে আমরা আমাদের মৌলিক দুটা দাবি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ইতিপূর্বে ইন্টারিম সরকার বেশ কয়েকবার ফেল হয়েছে, তাদের কমিটমেন্ট রাখতে পারেনি। সর্বশেষ আমরা জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করে আবার আমরা মাঠে নেমেছি। তো আমাদের বার্তা একটাই, একদম স্রেফ একটা বার্তা, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এই দুটা না আসলে আমরা কোনোভাবে ঘরে ফিরছি না। সাবিনা, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে একজন জুলাই যোদ্ধা দাবি ছিল ঠিক এরকম, যে তারা আসলে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে ঘরে ফিরবে না এবং তাদের যে স্লোগানের ভাষাগুলো তারা যে বলছিলেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জুলাই সনদ যে ঘোষণাপত্র এবং তাদের এবং তাদেরকে সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করার যে দাবি, সেটিও কিন্তু আসলে উঠে আসছে। আমরা আরেকজন জুলাই যোদ্ধার সাথে একটু কথা বলে শেষ করে দিতে চাই, সেটা জানতে চাই আপনাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আপনারা কি মাঠেই থাকবেন? জি, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শাহবাগের মাঠে আমরা ছাড়ছি না। যখন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমাদের হাতে আসবে তখন এই মাটি ছাড়বো, আর যদি না আসে কঠোর থেকে কঠোর অবস্থান এই শাহবাগের মাটিতে আমরা তৈরি করব।
সাবরিনা, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে তাদের দাবিটা একটাই, যে যতক্ষণ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবে এবং মাঠে থেকে তারা তার দাবি আদায় করে তারা ঘরে ফিরবে এবং জুলাই যোদ্ধারা এই উপলক্ষেই আসলে এই অবস্থার কর্মসূচি তারা পালন করছেন। তো এইটাই ছিল আমার কাছে সাবরিনা, শাহবাগ থেকে সর্বশেষ খবর। সাবরিনা। অপু, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অপু, জানাচ্ছিলেন আন্দোলনের সর্বশেষ তথ্য। বাজারে ফার্মের মুরগি ও ডিমের দাম হঠাৎ বেড়েছে। প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। এছাড়া 3 সপ্তাহ ধরে ব্রয়লার ও সোনালী মুরগির দামও বেশি রয়েছে। সেই সঙ্গে মাছের দামও তুলনামূলক বেশি। এ কারণে ডিমের চাহিদা বেড়েছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। গতকাল ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হয়েছে 310 থেকে 320 টাকায়। 2 সপ্তাহ ধরে এ দামেই মুরগি বিক্রি হচ্ছে। দর্শক, ছুটির দিনে রাজধানী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল খান। তিনি আছেন খিলগাঁও বাজারে। শিমুল, আজ বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে জানতে চেয়েছেন আজকের বাজার দর সম্পর্কে। আজকের বাজার দর সম্পর্কে যদি আমি একটু জানিয়ে রাখি, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যেসব কাঁচা বাজার রয়েছে, অর্থাৎ সবজি যেগুলো রয়েছে, সেই সবজির দামগুলো 50 থেকে 60 টাকা বা 70 টাকার মধ্যেই রয়েছে। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে খানিকটা দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু এই বাজার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন। এবং মাছগুলোর কথা যদি আমি একটু বলে রাখি, নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 60 থেকে 100 টাকা 150 টাকা প্রত্যেকটি নদীর মাছের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি আমাদেরকে এই বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এই মাছের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন। আমরা একজন বাজার করতে এসেছেন, তার কাছে একটু জানতে চাবো যে একটু আমাদেরকে জানাবেন আসলে কাঁচা বাজারও কিনলেন, আপনি মাছও কিনলেন, দামগুলো? দাম আগের মধ্যে কোনো পরিবর্তন নাই। আজকে আমি রুই মাছ কিনলাম হচ্ছে আপনার 400 টাকা কেজি। তারপর শশা কিনলাম, শশাটার দাম একটু আগের তুলনায় অনেক বেশি, কারণ এই শশাই আমি আগে কিনছি হচ্ছে 80 টাকা 100 টাকা, এখন 120 টাকা। পটলটা ঠিক আগের দামই 60 টাকা। এই সাবরিনা, আপনি শুনছিলেন একজন ক্রেতা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমি যদি একটু চালের বাজারের কথা বলে রাখি আপনাকে, চালের দামগুলো ঠিক আগের দামই রয়েছে। অর্থাৎ নাজির চাল যে চালগুলো রয়েছে সেগুলি 70 থেকে 80 টাকা বা 90 টাকা দামের দরে বিক্রি হচ্ছে। এবং মোটা চাল সহ 28 যে চালগুলো রয়েছে সেই চালগুলো 55-60 প্রকার ভেদে 70 টাকা বা 75 টাকায় বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগির দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, 160 থেকে 70 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগিগুলোর দামও কিন্তু কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি একটু গরুর মাংসর কথা বলে রাখি আপনাকে, সেই গরুর মাংস কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে, 750 থেকে 800 টাকা দামের দরে বিক্রি হচ্ছে। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই কাঁচা বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সহকর্মী শিমুল। ফেনীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। লাইসেন্স ছাড়াই অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিক্রেতারা। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অনুমোদনহীনভাবে যারা সিলিন্ডার গ্যাস বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অনুমোদনহীন গ্যাস বিক্রেতাদের লাগাম টানতে অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি আমির চৌধুরীর তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ফেনীতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। জেলা শহর সহ গ্রামাঞ্চল ও পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ঝুঁকিপূর্ণ এসব সিলিন্ডার। স্থানীয় ক্রেতারা জানান, ঝুঁকিপূর্ণ জেনেই গ্যাস লাইন না থাকায় বাধ্য হয়ে এই এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। সর্বসাধারণের সুবিধার্থে ব্যবসায়ীদের জন্য লাইসেন্সের বিষয়টা বাধ্যতামূলক করার দাবিও জানান তারা। আমারও এই গ্যাস সিলিন্ডারগুলো বিক্রি করার ব্যাপক আগ্রহ আছে, আমি ব্যাপকভাবে বিক্রি করতে চাই। তো এই ক্ষেত্রে লাইসেন্সিং
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সহযোগিতা কামনা করি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, নতুন বাসাবাড়িতে গ্যাস সংযোগ না থাকায় সাধারণ মানুষের সুবিধার্থে সিলিন্ডার রাখছেন তারা। তবে ঝুঁকির বিষয়টিও স্বীকার করলেন তারা। সরকার থেকে যদি আমাদেরকে কোনো লাইসেন্স প্রদান করা হয় অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং আমরা নিতে বাধ্য। আমরা কোম্পানি থেকে অল্প অল্প লই বিক্রি করি। কোম্পানি যদি আমাদেরকে লাইসেন্স দেয় আমরা বিশালভাবে এটা সেল দমু। আইনের তোয়াক্কা না করে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকানে চুলার পাশে মজুদ রেখে কিংবা পান সিগারেটের দোকানে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। লার্কির সুবিধা অসুবিধা এগুলা বাধ্যতামূলক করতে হয়। তো আমরা চাই সবার সুবিধার্থে এটার একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। সিলিন্ডারগুলো বেশিরভাগ কিচেনের ভিতরে থাকে, ওরা এগুলা হয়তো অনেক সময় অন অফ করার সময় গ্যাসটা লিকেজ হয়, এটা বড় ধরনের ঝুঁকি। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক বললেন, জেলার বিভিন্ন হাট বাজারে যত্রতত্র দাহ্য পদার্থ বোঝাই সিলিন্ডার বিক্রি হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। আমরা যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখে না, আমরা সেগুলি পরিদর্শন করছি এবং পরিদর্শন করে তাদেরকে আমরা সুপারিশ দিচ্ছি। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়া যত্রতত্র সিলিন্ডার গ্যাস বিক্রি রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যত্রতত্র গ্যাস সিলিন্ডারের বিষয়টি হলো যে কোনো বিস্ফোরক পদার্থ বিক্রি করতে হলে সেখানে বিস্ফোরক পরিদপ্তর কর্তৃক লাইসেন্সের একটি বিষয় আছে এবং আমাদের যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার এক কৃষক। বন্যায় তলিয়ে অধিকাংশ জমি ফসল নষ্ট হলেও বাড়ির পাশে 2 বিঘা উঁচু জমিতে মরিচ চাষে সফলতা পেয়েছেন এ কৃষি উদ্যোক্তা। তার সফলতায় নতুন উদ্যোক্তারা উৎসাহ পাবে বলে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত মিফতাক আলীবের রিপোর্টার। উপজেলার অধিকাংশ কৃষিজমি যখন বন্যায় তলিয়ে কৃষকদের মাথায় হাত, তখনই বাড়ির পাশে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে কৃষক আব্দুল মতিনের বাজিমাত। মৌলভীবাজারে জুড়ি উপজেলা জায়ফরনগর জাঙ্গিরাই গ্রামের কৃষক মতিন উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে মাত্র 2 বিঘা জমিতে মরিচ চাষ করেন। অসময়ে মরিচ চাষ করলেও মাত্র 2 মাসেই মরিচের বাম্পার ফলনে খুশি এই কৃষি উদ্যোক্তা। আকারে প্রথম বছর একটু সবজি চাষ করছি, আর এরপরে বর্ষা মৌসুমে প্রথম মরিচ অল্প আকারে চাষ করছি, ভালো দাম পাইছি। দ্বিতীয় বছরে একটু বেশি করছি। তার ন্যায় এবছর আমি প্রায় 2 বিঘা মরিচ চাষ করেছি। আমার এখানে প্রায় 3-4 জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। মাত্র 80,000 টাকা খরচে আবহাওয়া অনুকূলে থাকলে 40 মনের বেশি মরিচ উৎপাদন হতে পারে বলে জানায় কৃষকরা। অফ সিজনে মরিচটা করছে যে বিধায় যে এনার বর্তমানে মরিচের ইয়েটা খুবই ভালো। প্লাস হচ্ছে কি আমাদের এই অফ সিজনে যে মরিচের চাষ করে বাজার মূল্য অনেকটা ভালো প্রফিট পাওয়া যায়। মালচিং প্রযুক্তি কৃষি করছে আমাদের কেন 6 থেকে 7 জন 8 জন দৈনিক কাজ করতেছি। আমরা যে মরিচ গাছ যে লাগাইছি আমরা উঁচু জায়গায় লাগাইছি এবং বন্যায় কোনো ক্ষতি করছে না, আমরা পালা দাম পাইতেছি। এখন সার্বিক পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়ে কৃষি কর্মকর্তারা মনে করেন তার সফলতায় নতুন চাষিরা মরিচ চাষে উৎসাহিত হবে। আমরা কৃষি বিভাগ যে কোনো কৃষক যদি এগিয়ে আসে, তারা অসময়ে মরিচ চাষ করতে চায় বা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চায় বা আগাম শীতকালীন সবজি চাষ করতে চায়, আমরা তাকে সার, বীজ এবং পরামর্শ দিয়ে সহায়তা করব। জুড়ি কৃষি অফিসের সহযোগিতায় কৃষক আব্দুল মতিন এখানে অসময়ে মরিচের প্রদর্শনী করেছেন। উনি খুবই লাভবান হয়েছেন। এখানে আধুনিক প্রযুক্তি কলা কৌশল অনুসরণ করেছেন। আমরা আশাবাদী যে আব্দুল মতিনকে দেখে আর অন্যান্য কৃষকরা এগিয়ে আসবে। সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেলে ভর বর্ষার মধ্যেও মরিচ চাষে সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি। সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে ঠাকুরগাঁয়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, চালানো হচ্ছে বিশেষ অভিযান এবং স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, যাদের মূল লক্ষ্য এই সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ আর সীমান্ত হত্যা বন্ধ করা। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নদী ঘেঁষা পথ, কখনো বালুচর আবার কখনো বা উঁচু নিচু জমির উপর দিয়ে টহল দিয়ে চলছে প্রশাসনের একটি বাহিনী, যার নাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রোদ বৃষ্টি প্রতিটি সময় উপেক্ষা করে দিনের পর দিন ছুটে চলছে সীমান্ত এলাকায়। বলছিলাম ঠাকুরগাঁও বর্ডার গার্ড ব্যাটালিয়ন 50 বিজিবির কথা, যাদের মূল লক্ষ্যই সীমান্ত এলাকা থেকে চোরাচালান আর সীমান্ত হত্যা বন্ধ করা, যার কারণে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। চোরাচালান ও সীমান্ত হত্যা কমানোর জন্য মূলত বর্ডার গার্ড বাংলাদেশ
তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেলার বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা ক্যাম্প এলাকায় মানুষের নিরাপত্তা, চোরাচালান আর সীমান্ত হত্যা বন্ধে বিজিবির এমন চিত্র চোখে পড়েছে সীমান্ত এলাকায়। পাশাপাশি করছেন সচেতনতামূলক নানা কার্যক্রম। এদিকে বিজিবির এমন তৎপরতায় খুশি স্থানীয়রা। বর্ডারে তারা সবসময় ঘোরাফেরা করে, রোদ বৃষ্টি ঝড় যে কোনো দুর্যোগ সময় তারা বর্ডারে থাকে। এদের জন্য আমরা শান্তিতে বসবাস করতেছি। বাজারে বাজারে মনে করেন মিটিং দিতেছে, হট টাইম বলতেছে, মাইকিং করতেছে গ্রামে, যে কোনো জেনে ওই যে বর্ডারে ক্রস না করতে পারেন। বিজিবির পরামর্শে সঠিক পথে ফিরে খুশি চোরা কারবারিরাও। ওনাকে বললো যে তুমি আর যেও না, যা গেলে ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। তার জন্য বলছে আরও সাহায্য করছে যে যাইও না, এদিকে কৃষিকাজ করে খাও। আমি বলছি ঠিক আছে, আজ থেকে আজ যাবো না। সিআইডি তদন্তের মধ্যে বিজিবি প্রতিদিন আমার বাসায় প্রতিদিন ঘুরে, এই জন্য বলতেছি আর ব্যবসা করব না। রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি বলে জানান এই কর্মকর্তা। সীমান্ত শূন্যরেখা বরাবর সর্বদা নজরদারি রেখে চলেছে, যাতে কোনো ধরনের অপরাধ এই অঞ্চলে সংঘটিত না হয়ে থাকে। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বিজিবি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে। এসব পদক্ষেপে সীমান্ত নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি চোরাচালান চক্র ভেঙে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ঈদগাহ ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পরিষদ ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপনের তত্ত্বাবধানে ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন সহ আরও অনেকে। ম্যাচে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ২-১ গোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি পরিষদকে পরাজিত করে জয়লাভ করে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়। বরিশাল সামাজিক বন বিভাগের আয়োজনে নগরীর বেলস পার্ক মাঠে র্যালি ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করে মাঠের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেন। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, বন সংরক্ষণ উপকূলীয় অঞ্চল মিহির কুমার দে, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে লাউহাটি বাজারে অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মজুত করা ৩০ বস্তা সার ও কীটনাশক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। এ সময় উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার মধুপুর পৌরসভার শেওড়াতলা এলাকাবাসীর আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, পৌরসভা ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লালন ফকির সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিনহাজুর রহমান আলু। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ,
সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, প্রধান শিক্ষক নীলিমা আক্তার সহ অতিথিরা। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এবারের বৃক্ষরোপণটা এটাই বার্তা। শুনেছেন যে আমরা আজকে সিরাজুল হক মুসলিম স্কুলে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। জুলাই আগস্টের এই বিপ্লবের প্রেক্ষিতে আজকের আমাদের যুব সমাজ, ছাত্র সমাজের মধ্যে যে স্পৃহা, যে স্পিরিট কাজ করছে, এটা মোটামুটি 1 মাস ব্যাপী আমাদের চলবে। আমরা স্কুলে সব জায়গায় আমরা গাছ লাগাবো।